2011 সালের 20 অক্টোবর লিবিয়ার সিরতে শহরের একটি কংক্রিটের ড্রেন পাইপের ভেতর থেকে টেনে হিচড়ে বের করা হচ্ছে একজন মানুষকে। রক্তে ভেজা শরীর, দিশেহারা চোখ। মুহূর্তের মধ্যে একদল সশস্ত্র জনতা তাকে ঘিরে ধরে। চলে নির্মম শারীরিক নির্যাতন। এরপর কয়েকটি গুলির শব্দে সবকিছু থেমে যায়। পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নেন লিবিয়ার লৌহ মানব কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। পশ্চিমা বিশ্ব এই ঘটনাকে ফলো করে প্রচার করেছিল এক স্বৈরশাসকের পতন এবং লিবিয়ার জনগণের বিজয় হিসেবে। কিন্তু পেছনের সত্যটা কি সত্যি এতটা সহজ ছিল, নাকি এটি ছিল একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় এবং নিষ্ঠুরতম ভূরাজনৈতিক ষড়যন্ত্রগুলোর একটি? আজ আমরা দেখব এবং খুঁজে বের করার চেষ্টা করব কেন আমেরিকা এবং ন্যাটো জোট একজন আফ্রিকান নেতাকে এতটা ভয় পেয়েছিল যে তাকে এমন নির্মমভাবে পৃথিবী থেকে সরিয়ে দিতে হলো। যাকে পশ্চিমা মিডিয়া বছরের পর বছর ধরে একজন দানব হিসেবে চিত্রিত করেছে, সেই গাদ্দাফি 1969 সাল থেকে 2011 পর্যন্ত দীর্ঘ 42 বছর লিবিয়া শাসন করেন। তার সময়ে লিবিয়া আফ্রিকার সবচেয়ে ধনী এবং উন্নত দেশে পরিণত হয়েছিল। একটু ভাবুন তো, এমন একটি দেশ যেখানে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ছিল প্রতিটি নাগরিকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। দেশের মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পেত। যে সমাজে নারীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত সীমিত, সেখানে গাদ্দাফি প্রথমবারের মতো নারীদের জন্য উচ্চশিক্ষা এবং রাষ্ট্রীয় প্রশাসনে অংশগ্রহণের দরজা খুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, তার সবচেয়ে বিস্ময়কর প্রকল্পটি ছিল গ্রেটম্যান ম্যাট রিভার প্রজেক্ট। সাহারা মরুভূমির বুকে সুপেয় পানির এক কৃত্রিম নদী তৈরি করে তিনি সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন, যা পৃথিবীর অষ্টম আশ্চর্য নামে পরিচিতি পেয়েছিল। এই অবিশ্বাস্য উন্নয়ন পশ্চিমা শক্তিগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, কারণ তাদের চোখের সামনে তাদের নিয়ন্ত্রণ ছাড়াই আফ্রিকা মহাদেশে একটি নতুন স্বনির্ভর শক্তির জন্ম হচ্ছিল। কিন্তু গাদ্দাফির আসল অপরাধ ছিল অন্য এক জায়গায়। তার একটি দুঃসাহসী স্বপ্ন পশ্চিমা বিশ্ব ব্যবস্থার মূলে আঘাত হানতে চলেছিল। তিনি পুরো আফ্রিকান ইউনিয়নের জন্য একটি একক মুদ্রার চালুর পরিকল্পনা করছিলেন, যার নাম ছিল স্বর্ণ দিনার। তার প্রস্তাব ছিল আফ্রিকার দেশগুলো তাদের তেল, সোনা এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ ডলার বা ইউরোর বদলে এই স্বর্ণ মুদ্রার মাধ্যমে লেনদেন করবে। একবার কল্পনা করুন, যদি আফ্রিকার 54টি দেশ তেল ও খনিজ বিক্রির জন্য ডলার বর্জন করে স্বর্ণ মুদ্রা ব্যবহার শুরু করত, তাহলে বিশ্ব অর্থনীতিতে আমেরিকার একচেটিয়া আধিপত্য কোথায় গিয়ে দাঁড়াতো? এটি ছিল আমেরিকার ডলারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি প্রকাশ্যে গাদ্দাফিকে বিশ্বের জন্য হুমকি বলে অভিহিত করেছিলেন, কারণ গাদ্দাফির এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফ্রান্সের মতো দেশগুলো আফ্রিকাতে তাদের পুরনো ঔপনিবেশিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলত। আর এটাই ছিল গাদ্দাফির বিরুদ্ধে তাদের ক্ষোভের আসল কারণ। 2011 সালে আমেরিকা, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে ন্যাটো জোট লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ শুরু করে। তাদের অজুহাত ছিল গাদ্দাফি মানবাধিকার লঙ্ঘন করছেন এবং লিবিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই মানবাধিকার নামক মুখোশের আড়ালে তাদের আসল উদ্দেশ্য ছিল তিনটি। প্রথমত, লিবিয়ার বিশাল তেল সম্পদের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, গাদ্দাফির স্বর্ণ দিনার এবং একটি স্বাধীন ও ঐক্যবদ্ধ আফ্রিকার স্বপ্নকে চিরতরে ধ্বংস করে দেওয়া। এবং তৃতীয়ত, আফ্রিকায় চীনের ক্রমবর্ধমান বাণিজ্যিক প্রভাবকে রুখে দেওয়া। যদি তাদের উদ্দেশ্য সত্যিই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হতো, তাহলে গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়া কেন এক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলো? কেন দেশটি আজ এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের আগুনে জ্বলছে, যেখানে স্থিতিশীল সরকার বলতে কিছুই নেই? আসলে গাদ্দাফি কেবল লিবিয়ার নেতা ছিলেন না, তিনি ছিলেন প্যান আফ্রিকানিজমের এক মূর্ত প্রতীক। তিনি একটি ঐক্যবদ্ধ আফ্রিকা গড়তে চেয়েছিলেন, যার নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা থাকবে, নিজস্ব আফ্রিকান মুদ্রা তহবিল থাকবে এবং থাকবে নিজস্ব মুদ্রা। এই স্বপ্নই পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছিল, কারণ একটি স্বাধীন ও ঐক্যবদ্ধ আফ্রিকা মানেই তাদের বহু শতাব্দীর শোষণ এবং দাসত্বের অর্থনীতির মৃত্যু। গাদ্দাফিকে যখন বেনগাজি থেকে পালানোর সময় ধরা হয়, তখন তাকে হত্যা করার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয় এবং সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। পশ্চিমা বিশ্ব এই হত্যাকাণ্ডকে জনতার বিজয় বলে প্রচার করলেও এর পেছনের মূল কারিগর ছিল তারাই। যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের একটি সাক্ষাৎকার এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ।
গাদ্দাফির মৃত্যুর খবর শুনে একটি টিভি সাক্ষাৎকারে তিনি অট্টহাসিতে ফেটে পড়েন এবং বলেন, উই খেইম, উই স, হি ডাইড, অর্থাৎ আমরা এলাম, আমরা দেখলাম, সে মারা গেল। এই নির্মম উক্তি এবং পৈশাচিক হাসি শুধু একজন নেতার মৃত্যুর প্রতি উপহাস ছিল না, এটি ছিল একটি নির্লজ্জ স্বীকারোক্তি। এটি প্রমাণ করে যে গাদ্দাফিকে হত্যা করাটা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ন্যাটোর ড্রোন এবং গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেই গাদ্দাফির গাড়িবহরের অবস্থান শনাক্ত করা হয়েছিল। এরপর সেখানে বিমান হামলা চালানো হয়, যা তাকে বিদ্রোহীদের হাতে ধরা পড়তে বাধ্য করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশে রাষ্ট্রপ্রধানকে এভাবে হত্যা করার অধিকার কারো নেই, কিন্তু হিলারির ওই হাসি প্রমাণ করে দিয়েছিল এটি ছিল আমেরিকার রাষ্ট্রীয় প্রতিহিংসার এক চূড়ান্ত রূপ, যার মাধ্যমে তারা একদিকে লিবিয়ার তেল নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে, অন্যদিকে পুরো বিশ্বকে একটি শীতল বার্তা দিয়েছে এই গ্রহের আসল শাসক কে এবং তাদের বিরুদ্ধে যাওয়ার পরিণতি কি হতে পারে। গাদ্দাফির মৃত্যু তাই কেবল একজন ব্যক্তির মৃত্যু ছিল না, এটি ছিল একজন দর্শনের মৃত্যু, একটি স্বপ্নের মৃত্যু, একটি স্বাধীন ও স্বনির্ভর আফ্রিকার স্বপ্ন দেখার দুঃসাহসের মৃত্যু। কিন্তু মৃত্যুর আগে জনগণের উদ্দেশ্যে এবং বিশ্ববাসীর জন্য কিছু কথা বলে গিয়েছিলেন, এমন কিছু কথা যা তার উইল বা শেষ ইচ্ছাপত্র হিসেবে আজও ইতিহাসের পাতায় রয়ে গেছে। আত্মসমর্পণের কোনো প্রশ্নই ছিল না, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি যা বলেছিলেন তা শুধু একটি ভাষণ ছিল না, ছিল একটি ভবিষ্যৎবাণী। পরম করুণাময় আল্লাহর নামে তিনি শুরু করেছিলেন, বলেছিলেন, গত 40 বছর বা তারও বেশি সময় আমি লিবিয়ার জন্য আমার সবকিছু করেছি। আমি তোমাদের জন্য বাড়ি, হাসপাতাল, স্কুল তৈরি করেছি। যখন তোমরা ক্ষুধার্ত ছিলে তোমাদের মুখে খাবার তুলে দিয়েছি। আমি বেনগাজির মরুভূমিকে সবুজ কৃষিজমিতে পরিণত করেছি। আমি সেই রাখাল বালক রোনাল্ড রিগেনের হাত থেকে দেশকে রক্ষা করেছি, যে আমাকে হত্যা করতে এসে আমার দত্তক নেওয়া অনাথ কন্যাকে হত্যা করেছিল। আমি আমার আফ্রিকান ভাই বোনদের সাহায্য করেছি, কিন্তু আজ আমারই দেশের কিছু মানুষ যাদের 10 তলা বাড়ি আছে, বিলাসবহুল জীবন আছে, তারা আরও চায়। তারা আমেরিকাকে ডেকে এনেছে গণতন্ত্র আর বাকস্বাধীনতার নামে। তারা বুঝে না আমেরিকা তথাকথিত গণতন্ত্র একটা গলাকাটা ব্যবস্থা, যেখানে সবচেয়ে বড় ইঁদুরটাই সব খায়। আজ আফ্রিকার এক সন্তান ওবামা আমাকে হত্যা করতে চায়, আমার দেশের স্বাধীনতা কেড়ে নিতে চায়। আমাদের বিনামূল্যে আবাসন, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে শিক্ষা সবকিছু ধ্বংস করে দিতে চায়। তারা এখানে পুঁজিবাদের নামে লুটের ব্যবস্থা চালু করতে চায়। সুতরাং আমার সামনে আর কোনো পথ খোলা নেই, আমি আপোষ করব না। আল্লাহ চাইলে আমি আল্লাহর পথেই মৃত্যুবরণ করব। যে পথ আমার দেশকে ধনী বানিয়েছে, আমার মানুষকে সম্মান দিয়েছে, সেই পথ আমি ছাড়ব না। যদি আমি মারা যাই, আমার কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিও, এটাই আমার উইল। বিশ্বকে জানিয়ে দিও আমি ন্যাটোর ক্রুসেডারদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। বিশ্বাসঘাতকতা আর পশ্চিমা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে আমি একাই লড়েছিলাম। পশ্চিমারা আমাকে পাগল বলে, কিন্তু তারা জানে সত্য কখনো চাপা থাকে না। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করে যাব। ভাষণের শেষে তিনি তার দেশের মানুষের কাছে একটি শেষ অনুরোধ করে বলেছিলেন, ভাই ও বোনেরা, একে অপরকে ভালোবাসতে শিখুন, রক্তপাত বন্ধ করুন। কারণ আমেরিকা, ইউরোপ আর তাদের মিত্ররা কখনো আফ্রিকার বুকে সূর্যের আলো দেখতে চায় না। গাদ্দাফির শেষ কথাগুলোই আজ লিবিয়ার জন্য এক নির্মম বাস্তবতা। তার মৃত্যুর পর 1 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু লিবিয়া আজও জ্বলছে। গণতন্ত্র আসেনি, শান্তি আসেনি, যা এসেছে তা হলো গৃহযুদ্ধ আর বিদেশি শক্তির লুটপাট। গাদ্দাফির ভুল হয়তো একটাই ছিল, তিনি ভুল সময়ে সত্য কথা বলেছিলেন। তিনি এমন এক বিশ্বের স্বপ্ন দেখেছিলেন যেখানে কোনো একক শক্তি ছড়ি ঘোরাবে না। তার মতো নেতারা ইতিহাসে বারবার আসেন, যারা শোষিত মানুষের পক্ষে দাঁড়ান, আর প্রতিবারই বিশ্ব শক্তিরা একজোট হয়ে তাদের সরিয়ে দেয়। গাদ্দাফির মৃত্যু মানবজাতির জন্য এক কলঙ্ক, আর লিবিয়ার জনগণের জন্য এক অন্তহীন ট্র্যাজেডি। ইতিহাস বিজয়ীরা লেখে, কিন্তু সত্য কখনো কখনো পরাজিতদের কবর থেকেও চিৎকার করে কথা বলে।